ইনি হলেন রিক এবং তিনি কিছু বাড়তি টাকা রোজগার করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি তিনি 1 মাস একদম জল ছাড়া বেঁচে থাকতে পারেন তবে তিনি $10 লক্ষ পাবেন। রান্নাঘরের কল বন্ধ, সামনের দরজা বাইরে থেকে তালা দেওয়া এবং ফ্রিজে শুধু কঠিন খাবার রয়েছে। ক্যামেরা তাকে দিনরাত পর্যবেক্ষণ করছে এবং যদিও পুরো ব্যাপারটাকে একটা খেলার মতো মনে হচ্ছে, বাস্তবে জল ছাড়া কোনো মানুষ 1 সপ্তাহের বেশি খুব কমই বাঁচে। রিক বেশ হাসি খুশি এবং এমনকি আনন্দিতভাবেই শুরু করে। সে ঠাট্টা করে, ভঙ্গি করে, ক্র্যাকার চিবায় এবং আশ্বাস দেয় যে সে প্রায় $10 লক্ষ পেয়েই গেছে। কিন্তু কয়েক ঘন্টা পরেই প্রতিটি গ্রাস বালিতে পরিণত হয়, তার জিভ তালুর সাথে আটকে যায় এবং লালা ছাড়া গিলতে কষ্ট হয়। পরের দিনও রিক অভ্যাসবশত খালি কেটলিটা খোলে পাত্রের ভেতরে উঁকি দেয় এবং পাইপ থেকে আসা শব্দগুলো শোনে। জলের চিন্তা এখন তাকে তাড়া করে বেড়ায়। এদিকে তার শরীর ভেতর থেকে আর্দ্রতা ব্যবহার করতে শুরু করে, যকৃত পেশি, অস্থিসন্ধি, এমনকি মস্তিষ্ক থেকেও। 4 দিন কেটে গেছে। রিক সোফায় শুয়ে আছে, তার ঠোঁট ফাটা আর জিভটা যেন পোড়া টিস্যুর মতো লাগছে। ঘাম চটচটে ও তীব্র হয়ে উঠছে এবং গন্ধটা তীক্ষ্ণ ও অচেনা লাগছে। শরীরের তাপমাত্রা ওঠানামা করছে, কখনো কোনো কারণ ছাড়াই গরম লাগছে, আবার কখনো উষ্ণ ঘরেও ঠান্ডা লাগছে। 1 সপ্তাহ পর সে কষ্ট করে উঠতে গিয়ে সঙ্গে সঙ্গেই আবার বসে পড়ে। তার হৃৎপিণ্ড তার ক্ষমতার শেষ সীমায় কাজ করছে, তার রক্ত ঘন হয়ে আসছে এবং যে কোনো নড়াচড়ার জন্য ইচ্ছাশক্তি প্রয়োজন। সাধারণত এই অবস্থায় থাকা একজন ব্যক্তির থ্রম্বোসিস বা স্ট্রোকের ঝুঁকি থাকে, কিন্তু রিক আপাতত টিকে আছে এবং কোনো অভিযোগও করে না। সে বাথরুমে গিয়ে দেখে যে তার প্রস্রাব প্রায় শেষ, মাত্র কয়েক ফোঁটা ভিনেগারের মতো কালো আর ঝাঁঝালো। রিক টয়লেটের দিকে আয়না হিসেবে নয়, বরং তার অবস্থার একটি গ্রাফ হিসেবে তাকায়। তার কিডনিগুলো বৃথা কাজ করছে এবং যদি সেগুলো থেমে যায় তার শরীর নিজেই নিজেকে বিষাক্ত করতে শুরু করবে। কিন্তু রিক লড়াই চালিয়ে যায়। সে 1 টুকরো রুটি নিয়ে হাতের তালুতে চেপে ধরে এবং অন্তত কিছুটা আর্দ্রতা চুষে বের করার চেষ্টা করে, কিন্তু তার মুখ শুকনোই থেকে যায়। সে বুঝতে পারে যে খাবার শুধু তার তৃষ্ণা আরও বাড়িয়ে দেয়, তাই সে খাবারটা সরিয়ে দেয় এবং হজমের জন্য শেষ ফোঁটাটুকুও নষ্ট না করার জন্য একেবারেই না খাওয়ার সিদ্ধান্ত নেয়। রিক হামাগুড়ি দিয়ে বাথরুমে যায়, যেখানে বাতাস কিছুটা শীতল এবং তার জামাকাপড়গুলো স্যাঁতসেঁতে দেয়ালের কাছে ধরে রাখে। তারপর সে ওটা দিয়ে নিজেকে মুড়ে নিয়ে অন্তত সামান্য আর্দ্রতা ধরে রাখার আশায়। পরদিন সকালে সে একটা ন্যাকড়া নিয়ে কাঁচের ওপর বুলিয়ে শিশিরের জন্য অপেক্ষা করতে থাকে। কাপড়টা সামান্য ভেজা, কিন্তু নিংড়ে বের করার মতো কিছু নেই, তাই রিক ওটা সোজা কপালে রেখে দেয় আর এর মধ্যেই কিছুটা স্বস্তি অনুভব করে। হতাশ হয়ে রিক তার প্রস্রাব সংগ্রহ করার জন্য একটি জার নামিয়ে রাখে, কিন্তু মাত্র কয়েক ফোঁটা বের হয়, যা এতটাই কালো আর তীব্র যে গোনা যায় না। রিক খালি হাতে থেকে যায় এবং তৃষ্ণায় উন্মত্ত হয়ে ওঠে, কিন্তু $10 লক্ষ চিন্তা তাকে তখনও চাঙ্গা রাখে। রিকের ঘুম ভালো হয় না। সে জলের স্বপ্ন দেখে পরিত্রাণ হিসেবে নয়, বরং একটি ফাঁদ হিসেবে। স্বপ্নে সে ডুবে যায়, জল নিঃশ্বাসের সাথে গ্রহণ করে এবং শূন্যতা খুঁজে পায়। ঘুম যন্ত্রণায় পরিণত হয় এবং ঘুম থেকে ওঠার পরেও সে অনুভব করে তার শরীর আরও বেশি শুষ্ক হয়ে গেছে। তার শরীরের তাপমাত্রা কমে যায়। এটা একটা আত্মরক্ষার কৌশল। শরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি, তার হৃদস্পন্দন বজায় রাখার জন্য অপ্রয়োজনীয় প্রক্রিয়াগুলো বন্ধ করে দেয়। ঘরটা উষ্ণ, কিন্তু রিক একটি কম্বলে মোড়ানো অবস্থায় প্রায় নিশ্চল হয়ে শুয়ে আছে, নিচু স্বরে ফিসফিস করছে। নিজেকে অন্যমনস্ক করতে সে টিভি চালু করে এবং সঙ্গে সঙ্গেই একটি পানীয়ের বিজ্ঞাপন চোখে পড়ে। পর্দায় বরফ টুংটাং শব্দ করে ফোঁটা গ্লাস বেয়ে গড়িয়ে পড়ে। রিক আর সহ্য করতে পারে না এবং মুখ ফিরিয়ে নেয়। মানসিক চাপ অবক্ষয়কে তীব্র করে তোলে এবং নাগালের বাইরে থাকা প্রতিটি ফোঁটা মস্তিষ্ককে বিরক্ত করে। রিক নিজেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সে মুখে রুটি রাখে আর জলের কথা কল্পনা করে। তার জিভ নড়ে না, সেটা কার্ডবোর্ডের মতো শুকনো। সে কথা বলতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে কোনো একটা বিষয় হারিয়ে ফেলে। 3য় সপ্তাহে রিক তীব্র খিঁচুনিতে কাবু হয়ে মেঝেতে পড়ে যায়। খিঁচুনিগুলো ঢেউয়ের মতো আসে, কখনো তার পায়ের মাংসপেশিতে, কোনো আঙুলে। রক্ত এই ধকল সামলাতে পারে, নালবন দ্রবীভূত হয় না। এটা যেন তেল ছাড়া চলা একটা মোটরের মতো। সে আর তার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না, কেবল তাকে পর্যবেক্ষণ করে। রিক দেয়ালের কাছে যায়। সেখানে সে কল্পনা করা একটা অ্যাকোয়ারিয়াম আছে, বুদবুদ মাছ, সামুদ্রিক শৈবাল। সে হাত বাড়ায়, কিন্তু তার আঙুল শুকনো দেয়ালের দেওয়ালে গিয়ে লাগে। এই বিভ্রমগুলো সবে শুরু হয়নি, এগুলো এরই মধ্যে বাস্তবতাকে প্রতিস্থাপন করেছে। সে টিভির রিমোট তুলে নেয় এবং গ্লাস থেকে চুমুক দেওয়ার মতো করে এক চুমুক দেওয়ার চেষ্টা করে। তারপর সে চামচটার দিকে তাকায় এবং জলের জন্য তাকে ধন্যবাদ জানায়।
রিক জিনিসপত্র গুলিয়ে ফেলে তাদের সাথে কথা বলে তাদের সাহায্য করতে রাজি করায়। সে ইতিমধ্যেই অন্য এক জগতে বাস করে, যেখানে জল কোনো বস্তু নয় বরং একজন ব্যক্তি। 25তম দিনে রিকের জন্য একটি গ্লাস আনা হলো। এক চুমুক জলের দাম 5 লক্ষ। সে একটুও দ্বিধা না করে গ্লাসটা নিয়ে নিল। সে গ্লাসটা দুহাতে ধরে অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল এবং অবশেষে ধীরে ধীরে এক চুমুক দিল, যেন সে জীবনে প্রথমবার জল পান করছে। সে স্তব্ধ হয়ে গেল। জলটা তার গলায় প্রবেশ করে ব্যথা কমিয়ে দিল এবং শৈশিক ঝিল্লিকে সতেজ করে তুলল। তার কিডনিগুলো যেন সংকেত পাওয়া রাডারের মতো সাড়া দিল, কিন্তু তারা কিছুই করতে পারল না। এক চুমুক ছিল এক ক্ষণস্থায়ী মরীচিকা, সুন্দর কিন্তু অর্থহীন। সঙ্গে সঙ্গে তৃষ্ণাটা ফিরে আসে। রিকের মনে হয় অবস্থাটা যেন আরও খারাপ হয়েছে। তার শরীরকে মনে করিয়ে দেওয়া হয়েছে আর্দ্রতা কী, এবং তারপর আবার তা থেকে বঞ্চিত করা হয়েছে। এখন সে জয়ের স্বপ্ন দেখে না, বরং একটি খোলা সোডার ক্যানের স্বপ্ন দেখে, বুদবুদ আর তাদের হিস্যের শব্দের। রিক প্রায় নড়েই না। সে সেখানে শুয়ে আছে যেন কেউ তার সমস্ত পেশি বন্ধ করে দিয়েছে। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কিন্তু দুর্বল। তার হৃৎপিণ্ড জড়তায় স্পন্দিত হয়। এই অবস্থায় একজন মানুষ কোনো সিদ্ধান্ত নেয় না, সে কেবল বেঁচে থাকে। 30তম দিনে পরীক্ষাটি শেষ হয়। বাকি 5 লক্ষ মানুষ কাছাকাছি শুয়ে আছে, কিন্তু তার শরীর ধ্বংস হয়ে গেছে। এক চুমুক তার কোনো উপকারই করেনি, কিন্তু কোনোভাবে রিক বেঁচে গেছে। তার ভুলগুলো পুনরাবৃত্তি করবেন না, বরং তার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।